বন্ধুরা, এই যে প্রতিদিন প্রচুর সংখ্যক প্লেন 800 থেকে 900 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে আকাশে ঘুরে চলেছে, কখনো ভেবে দেখেছেন যে প্রায় 2 থেকে 3 লক্ষ কেজি পর্যন্ত ওজন বিশিষ্ট একটা প্লেন আকাশে ওড়ার শক্তি পায় কোথা থেকে? প্লেনের জেট ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা কি আপনারা জানেন? আচ্ছা বলুন তো, রকেটের ইঞ্জিন মূলত কয় ধরনের হয় এবং কিভাবে কাজ করে? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। জেট ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা তো আপনাদের জানাবো, তবে তার আগে এটা জানতে হবে যে জেট শব্দের অর্থ কী। এর অর্থ হলো কোনো জিনিসকে তীব্র গতিতে নিক্ষেপ করা, সেটা তেল, জল, বাতাস, গ্যাস কিংবা আগুন ইত্যাদি যে কোনো কিছুই হতে পারে। এই সমস্ত কিছুকে যখন কোনো মেশিনের সাহায্যে প্রবল গতিতে নিক্ষেপ করা হয় তখন তাকে জেট বলা হয়। এই প্রক্রিয়াটা যখন ঘটে তখন সেই মেশিনের বিপরীতেও একই শক্তি তৈরি হয়, যেটা জেট থ্রাস্ট নামে পরিচিত। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। জেট ইঞ্জিনের ক্ষেত্রেও বিষয়টা ঠিক তেমনই। একটা জেট ইঞ্জিন সামনে থেকে বাতাস নিয়ে পেছনে সেটাকে প্রবল গতিতে নিক্ষেপ করে, যার ফলে যেদিকে জেট তৈরি হচ্ছে তার বিপরীতে জেট থ্রাস্ট তৈরি হয়। এই থ্রাস্টের সাহায্যেই প্লেন সামনের দিকে এগিয়ে যায়। জেট ইঞ্জিনে আমরা কেমিক্যাল এনার্জিকে ফিজিক্যাল থ্রাস্টে কনভার্ট করে থাকি, আর এই থ্রাস্টের সাহায্যে প্লেনের পাশাপাশি রকেটও আকাশে ওড়ে। সাধারণত কমার্শিয়াল প্লেন, ফাইটার প্লেন, হেলিকপ্টার ইত্যাদিতে প্রধানত 6 ধরনের জেট ইঞ্জিন ব্যবহার করা হয়, যার মধ্যে আছে টার্বোজেট, টার্বোফ্যান, টার্বোপ্রপ, টার্বোশ্যাফট, রামজেট এবং স্ক্রামজেট। এখানে রামজেট এবং স্ক্রামজেটের ভিতরে কোনো মুভিং পার্টস থাকে না এবং এগুলোকে চালনা করার জন্য অন্য জেট ইঞ্জিন বা রকেট ফুয়েলের সাহায্য নিতে হয়। বাকি 4 ধরনের ইঞ্জিনের মধ্যে একটা কমন শব্দ হলো টার্বো, যার পুরো অর্থ হলো টারবাইন বা গ্যাস টারবাইন ইঞ্জিন। প্লেনে ইঞ্জিনের কাজ হলো প্লেনটাকে সামনের দিকে নিয়ে যাওয়া, কিন্তু হেলিকপ্টারের ইঞ্জিনের কাজ হলো হেলিকপ্টারের পাখাটাকে দ্রুত গতিতে ঘোরানো। তাই প্লেন এবং হেলিকপ্টারের ইঞ্জিন একই পদ্ধতিতে কাজ করলেও উভয় ক্ষেত্রে ইঞ্জিনের ডিজাইনে পার্থক্য দেখা যায়। আর সেই জন্যই এই ইঞ্জিনের নাম কখনো টার্বোজেট, কখনো টার্বোফ্যান, কখনো টার্বোপ্রপ, আবার কখনো টার্বোশ্যাফট হয়ে যায়। তবে যেহেতু এই সবকটা ইঞ্জিনই জেট এবং জেট থ্রাস্ট তৈরি করে, তাই সবকটা ইঞ্জিনকেই জেট ইঞ্জিন বলা হয়। অন্যদিকে রামজেট এবং স্ক্রামজেটে কোনো টারবাইন থাকে না, তাই এগুলোকে গ্যাস টারবাইন জেট বলা হয় না। সাধারণত প্লেনে যে জেট ইঞ্জিনটা সবথেকে বেশি ব্যবহার করা হয় সেটা হলো টার্বোফ্যান। এখন আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখছেন সেটা হলো একটা টার্বোফ্যান ইঞ্জিন। এর প্রধানত 4টে পার্ট হলো ইনটেক ফ্যান, কম্প্রেসার, কম্বাসন চেম্বার এবং তারপর এক্সস্ট। ইনটেক ফ্যানের সাহায্যে বাতাস ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে কম্প্রেসারের মধ্যে ঢুকে যায়। এটা হলো এমন একটা ডিভাইস যা বাতাসকে সংকুচিত করে এবং তারপর নির্দিষ্ট দিকে নিয়ে যায়। জেট ইঞ্জিনের মধ্যে বাতাসকে সংকুচিত করার কী প্রয়োজন সেটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন না, তাই আমি আপনাদের ব্যাপারটা একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখবেন যখন আগুন তীব্র বাতাসের সংস্পর্শে আসে তখন সেটা দাউ দাউ করে জ্বলে ওঠে। জেট ইঞ্জিনের কম্প্রেসারের কাজটাও ঠিক তাই। যখন কম্প্রেসার চেম্বারের মধ্যে ফুয়েল প্রবেশ করার পর সেটা জ্বলতে থাকে, তখন সেই চেম্বারের মধ্যে দিয়ে প্রচুর মাত্রায় বাতাস প্রবাহিত করানো হয় যাতে ফুয়েলটা সম্পূর্ণভাবে জ্বলতে পারে এবং আমরা যতটা সম্ভব বেশি মাত্রায় এনার্জি বার করতে পারি এবং বাতাসের মধ্যে উপস্থিত অক্সিজেন একসঙ্গে রিয়্যাক্ট করে ফুয়েলের মধ্যে থাকা এনার্জিকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারে। তারপর থাকে কম্বাসন চেম্বার, যেখানে ফুয়েল প্রবেশ করানোর পর ফুয়েল বার্ন প্রক্রিয়াটা ঘটে। ফুয়েল বার্ন হওয়ার পর বাতাস অত্যন্ত উত্তপ্ত হয়ে যায় এবং বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয়। যেহেতু এই গ্যাসগুলো প্রচণ্ড গরম হয় এবং বাতাসও অনেক গরম থাকে, তাই সেই বাতাস প্রবল গতিতে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পিছনের দিকে এক্সস্ট হিসেবে বেরিয়ে যায়। তবে এক্ষেত্রে এটা খেয়াল রাখা প্রয়োজন যে প্রথম স্টেপে যে বাতাসটা ইঞ্জিনের ভিতরে ঢুকেছিল তার মাত্র 10 থেকে 15% বাতাসই ইঞ্জিনের ভিতর দিয়ে বেরোয়, বাকি 85 থেকে 90% বাতাস ইঞ্জিনের বাইরে দিয়ে বেরিয়ে যায়, যার ফলে ইঞ্জিনের ফুয়েল এফিসিয়েন্সি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিন ঠান্ডাও থাকে। এখানে আপনাদের মাথায় এই প্রশ্নটা আসতেই পারে যে তাহলে ইনটেক ফ্যানটা কীভাবে ঘুরছে? কম্বাসন চেম্বারে ফুয়েলটা জ্বলে যাওয়ার পর গ্যাসটা যেখান থেকে বেরোবে সেখানে একটা টারবাইন লাগানো থাকে, যেটা গ্যাসের প্রেসারে ঘুরতে থাকে। সেই টারবাইনের সঙ্গে ইনটেক ফ্যান যুক্ত থাকায় টারবাইনের সঙ্গে ইনটেক ফ্যানও ঘুরতে থাকে। যেহেতু ইনটেক ফ্যান আর কম্প্রেসার প্রচণ্ড পরিমাণে পাওয়ার কনজিউম করে, তাই এটা একটা ব্যাটারির সাহায্যে চালানো সম্ভব নয়। প্লেনের জেট ইঞ্জিন চালানোর জন্য যে ব্যাটারিটা থাকে তার সাহায্যে প্লেনের একদম পিছনে থাকা ছোট একটা জেট ইঞ্জিন, যা অক্সিলারি পাওয়ার ইউনিট বা এপিইউ নামে পরিচিত, সেটা চালানো হয়। আর এর সাহায্যে তৈরি হওয়া পাওয়ার দিয়ে বড় ইঞ্জিনটাকে প্রথমে চালাতে হয়।
এই ছোট জেট ইঞ্জিনটাকে কয়েক সেকেন্ড চালানোর পর যখন বড় ইঞ্জিনটা চলতে শুরু করে তখন ছোট ইঞ্জিনটা বন্ধ করে রাখা হয়। বন্ধুরা, এখানে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখবো, সেটা হলো ইঞ্জিনের সামনের ইনটেক ফ্যানটাকে বাদ দিলে বাকি অংশটুকু আলাদাভাবে চালানো সম্ভব। এই অংশটুকুকে বলা হয় গ্যাস টারবাইন ইঞ্জিন। এর সামনে ইনটেক ফ্যানটা জুড়ে দিলে তখন সেটা টার্বো ফ্যান ইঞ্জিন হয়ে যায়। এই ইনটেক ফ্যানটা খুলে যদি মাঝে রডের সঙ্গে হেলিকপ্টারের পাখা জুড়ে দেওয়া হয় তাহলে সেটা টার্বো শেপড ইঞ্জিন হয়ে যাবে। মানে প্রধান যে ইঞ্জিনটা কাজ করছে সেটা হলো গ্যাস টারবাইন ইঞ্জিন, এবং এগুলো জেট থ্রাস্টের উপরে কাজ করছে বলে এগুলোকে জেট ইঞ্জিনও বলা হয়। বন্ধুরা, এবার আপনাদের জানাবো যে রকেট ইঞ্জিন কিভাবে কাজ করে। তবে তার আগে জেনে নিন যে কেন মহাকাশের জন্য রকেট ইঞ্জিনই বেছে নেওয়া হয়। আসলে রকেট ইঞ্জিনের ফুয়েল জ্বালানোর জন্য বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নেওয়ার প্রয়োজন হয় না। রকেট ইঞ্জিন সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা সলিড প্রপেলেন্ট এবং অন্যটা লিকুইড প্রপেলেন্টের উপরে নির্ভরশীল থাকে। সবার প্রথমে আপনাদের বলবো যে সলিড প্রপেলেন্টের রকেট কিভাবে কাজ করে এবং তার মধ্যে কী কী কেমিক্যাল ব্যবহার করা হয়। সলিড ফুয়েলের উপরে নির্ভরশীল রকেট অত্যন্ত সাধারণ এবং ভরসাযোগ্য হয়ে থাকে। একবার আগুন জ্বালানোর পর যতক্ষণ না ফুয়েল সম্পূর্ণ বার্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটাকে আটকানো সম্ভব নয়। সলিড ফুয়েলের উপরে নির্ভরশীল রকেটে তিনটে প্রধান জিনিস থাকে, প্রথমত ফুয়েল, দ্বিতীয়ত অক্সিডাইজার এবং তৃতীয়ত প্রথম দুটো জিনিসকে পরস্পরের সঙ্গে জুড়ে রাখা ইঞ্জিন। সলিড রকেট ফুয়েল সাধারণত অ্যালুমিনিয়াম পাউডার RDX এবং অ্যামোনিয়াম নাইট্রেট বা অ্যামোনিয়াম পারক্লোরাইড দ্বারা যুক্ত হয়ে তৈরি হয়। কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো এটা জ্বালানোর জন্য অক্সিজেন কোথা থেকে আসবে। প্রথমে এটা জ্বালানোর জন্য বায়ুমণ্ডলের থেকে অক্সিজেন ব্যবহার করা হয়, কিন্তু তারপর এর কেমিক্যাল রিয়াকশন থেকে এটা অক্সিজেন পেতে শুরু করে। এই ধরনের ফুয়েলের উপর নির্ভরশীল রকেটের যেমন অনেক সুবিধা আছে তেমন অনেক অসুবিধাও আছে। আপনি এই রিয়াকশনকে কন্ট্রোল করতে পারবেন না। এটা একবার চলতে শুরু করলে যতক্ষণ না পর্যন্ত ফুয়েল শেষ হচ্ছে ততক্ষণ চলতেই থাকবে। অন্যদিকে লিকুইড প্রোপেলেন্ট দ্বারা তৈরি রকেট মূলত অক্সিজেন, হাইড্রোজেন অথবা রিফাইন্ড কেরোসিন তেল ব্যবহার করে চলে। এগুলো হাই প্রেসারে স্টোর করে রাখাটা অত্যন্ত সমস্যাজনক কাজ। লিকুইড ফুয়েলের উপরে নির্ভরশীল রকেট সলিড ফুয়েলের তুলনায় প্রথম দিকে কম থ্রাস্ট প্রডিউস করে। এর সবথেকে বড় সুবিধা হলো এই রিয়াকশানের গতি কন্ট্রোল করা সম্ভব, এমনকি রিয়াকশান বন্ধ করে পুনরায় চালু করা সম্ভব। লিকুইড প্রোপেলেন্ট রকেটে অক্সিজেন এবং ফুয়েলকে ভিন্ন ভিন্ন ট্যাঙ্কে স্টোর করা হয়। তারপর এই দুটো কম্বাসন চেম্বারে মিক্স হয়ে জ্বলতে থাকে, যার থেকে নির্গত দ্রুত গতিসম্পন্ন গ্যাস রকেটকে উপর দিকে ধাক্কা দেয়। যেহেতু অক্সিজেন ফুয়েলকে জ্বলতে সাহায্য করে তাই তাকে অক্সিডাইজার বলা হয়। বন্ধুরা, এবার আপনাদের ক্রায়োজেনিক রকেটের কথা বলবো। ক্রায়োজেনিকের অর্থ হলো অনেক কম তাপমাত্রা বা এমন তাপমাত্রা যেখানে গ্যাসকে লিকুইড ফর্মে কনভার্ট করা যায়। একটা ক্রায়োজেনিক ইঞ্জিনে ক্রায়োজেনিক ফুয়েল এবং অক্সিডাইজার ব্যবহার করা হয়। একটা ক্রায়োজেনিক রকেট ইঞ্জিনে জ্বালানি রূপে হাইড্রোজেনকে -253 ডিগ্রি সেলসিয়াস এবং অক্সিজেনকে অক্সিডাইজারে -183 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টোর করা হয়। এখানে প্রশ্নটা হলো দুই ধরনের রকেট তো আগেই তৈরি করা হয়েছিল, তাহলে ক্রায়োজেনিক রকেট তৈরি করার প্রয়োজন হলো কেন? এর কারণ হলো শক্তি। একটা ক্রায়োজেনিক ফুয়েলের উপর নির্ভরশীল রকেট সলিড এবং লিকুইড প্রোপেলেন্টের তুলনায় অনেক বেশি শক্তি জেনারেট করে, মানে অনেক ভারী জিনিসপত্র মহাকাশে নিয়ে যেতে পারে। একটা রকেট ইঞ্জিনে মূলত 5টা অংশ থাকে, যার মধ্যে দুটো অংশে ফুয়েল এবং অক্সিডাইজার ভরা হয়। তৃতীয় অংশটা হলো পাম্প, যা ফুয়েল এবং অক্সিডাইজারকে কম্বাসন চেম্বারে নিয়ে যায়। আর এই কম্বাসন চেম্বার হলো চতুর্থ অংশ। তারপর থাকে রকেট ইঞ্জিনের পঞ্চম অংশ, যেটা হলো একটা নজেল, যার সাহায্যে অনেক দ্রুত গতিতে গ্যাস বাইরে বেরোয় এবং রকেটটাকে উপরের দিকে ধাক্কা দেয়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো এবং এই ভিডিও থেকে আপনি কোন কোন জিনিস সম্পর্কে নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।